আসসালামু আলাইকুম, আমি আরাফাত ইসলাম সিয়াম। আজকে আমরা আলোচনা করব মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস নিয়ে। আমরা এ পর্যন্ত 8টা অমেরুদণ্ডী প্রাণী কথা বলে আসছি। কি পড়ে আসছি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা। এই আটটা কি ছিল? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা। এবার আমরা কর্ডাটা নিয়ে আলোচনা করব। কর্ডাটা বা মেরুদণ্ডী। কেন কর্ডাটা বলা হচ্ছে? কর্ড থাকে, আটা বহনকারী, দেহে কর্ড থাকে। এই কর্ড তোমার আমরা সি দিয়ে লেখা, CHORD, এই বানানটা ঠিক আছে। CORD ওই কর্ড না, এই কর্ডটা আমার বোঝায় হলো নটোকর্ডকে। মেরুদণ্ডী প্রাণী নাম হলো কর্ডাটা। কর্ড থাকে, কি কর্ড? নটোকর্ড। যদি আমরা বাংলায় লিখি, নামটা হলো নটোকর্ড। নটোকর্ড। জীবনে কোনো না কোনো একটা সময় নটোকর্ড থাকে বা থাকে না, একটা সময় হারিয়ে যায়। এইভাবে এটার উপর ভিত্তি করে আমরা 3টা উপপর্ব পাবো। আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তাহলে মেরুদণ্ডী কাদের বলা হয়? যাদের তোমার মেরুদণ্ড থাকে, নটোকর্ড থাকবে যে কোনো একটা সময়, আরও কিছু বৈশিষ্ট্য পাবো, সেগুলো এখানে লেখা। কর্ডাটা শব্দটি এসেছে কর্ডা থেকে, রজ্জু বা নালী। এরা পৃথিবীর সব পরিবেশে বসবাস করে থাকে, আর এদের বহু প্রাণী বহিঃপরজীবী হয়ে বসবাস করে থাকে। এটা খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না, তবে এইটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। নটোকর্ড তোমার, আর হলো ফাঁপা স্নায়ুরজ্জু, আর হলো গলবিলীয় ফুলকা ছিদ্র। এই 3টা কথা খুব ভালো করে মনে রাখতে হবে। একটা জীব, একটা প্রাণী, সে কি কর্ডেট নাকি নন কর্ডেট, সে কি মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী, এই 3টা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বুঝতে পারবো। কি সাধারণ বৈশিষ্ট্য? এ বর্গের প্রাণী সারাটা জীবন বা জীবনে কোনো একটা সময় ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটোকর্ড থাকে। আমাদের মানুষের ক্ষেত্রে এই নটোকর্ডগুলো মেরুদণ্ডে পরিণত হয়, শক্ত মেরুদণ্ডে পাওয়া যাবে। একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় এবং অখণ্ডায়িত অঙ্গ, এই জিনিসটা আমার খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সেটা হলো নটোকর্ড কাকে বলে। এই ডেফিনিশনটা আসে, কিন্তু বইয়ে ওভাবে পড়ে কেমনটা বোঝা যায় না, মনে রাখতে অসুবিধা হয়। আমরা ওয়ার্ডগুলো আমার সাথে আবার বলবা। নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত। নরম, নমনীয়, দৃঢ়, দণ্ডাকার, অখণ্ডায়িত। নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত। এরকম একটি অঙ্গকে তোমার বলা হয়ে থাকে নটোকর্ড। নটোকর্ড কাকে বলে, এই ডেফিনেশনটা আমার আসে, মনে রাখতে হবে। যাদের নটোকর্ড থাকে তারাই কর্ডেট। নটোকর্ড তোমার জীবনের ভ্রূণীয় অবস্থায়, শুরু অবস্থায় থাকতে পারে, বা তোমার সারাটা জীবনই থাকতে পারে। এইভাবে তোমার নামটা চলে আসছে, নটোকর্ড নামটা চলে আসছে। পৃষ্ঠীয় দেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। এই যে আমরা নটোকর্ড পড়লাম, নটোকর্ড পরে এখান থেকে আমরা ভার্টিব্রা পড়ব। এই ভার্টিব্রা যখন আমরা বাস্তবে দেখি, এরকম দেখতে, কাইন্ড অফ অনেক সিম্পলিফাই করে আঁকা, জাস্ট বোঝানোর স্বার্থে। এই নটোকর্ডের মাঝখানে তোমার এরকম একটা গ্যাপ থাকে। নটোকর্ডে তোমার ভার্টিব্রার মাঝখানে এরকম একটা গ্যাপ থাকে, এগুলো ভার্টিব্রা। বা বাংলা তোমার বলা হয়ে থাকে কোষরুকা। এই ভার্টিব্রা মাঝখানে যে একটা নল মতো থাকে, গ্যাপ মতো থাকে, এর মধ্যে দিয়ে আমার একটা নরম, নমনীয়, ফাঁপা অঙ্গ চলে যায়। এটাকে তোমার বলা হয়ে থাকে স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু।
এই স্নায়ুরজ্জুর আরেকটা নাম হলো স্পাইনাল কর্ড। আমাদের এই স্পাইনাল কর্ড থাকে পিঠের দিকে থাকে, এরকম সুরক্ষিত থাকে নটোকর্ড ভার্টিব্রার মধ্যে। এই জন্য আমরা অন্যান্য প্রাণীতে থেকে অনেক উন্নত। এই স্পাইনাল কর্ড তোমার সম্পূর্ণ দেহের সাথে আমাদের ব্রেইনের কানেকশন তৈরি করে রাখে। এইটা না থাকলে আমরা চলাফেরা করতে পারতাম না, এই জন্য আমরা উন্নত। সারা জীবন অথবা জীবনচক্রে কোনো একটা সময় পার্শ্বীয় গলবিলীয় ফুলকা-ছিদ্র থাকে। আমরা যখন মাছ নিয়ে পড়ব, মাছগুলোর নাম, মাছগুলোর পাশে পৃষ্ঠীয় দেশে তোমার ফুলকা-ছিদ্র পাওয়া যাবে 7 জোড়া বা 15 জোড়া এরকম ফুলকা-ছিদ্র থাকে। এটা তোমার কর্ডেটদের অন্যতম বৈশিষ্ট্য। মানুষের থাকে না, মানুষেরটা সেটা আরও উন্নত হয়ে যায়, আমরা লাংস তৈরি করে ফেলি। তাহলে কি কি মনে রাখতে হবে আমার এখানে মনে রাখতে হবে হলো নটোকর্ড থাকে। নটোকর্ড কাকে বলে? নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। পৃষ্ঠীয় দেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে আর গলবিলীয় ফুলকা-ছিদ্র থাকে। এই তিনটা আমাদের খেয়াল রাখতে হবে। এই নটোকর্ড যাদের থাকে, কর্ডেট, কর্ডাটা পর্বকে তোমার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আমাদের ইউরোকর্ডাটা নিয়ে আলোচনা করা হয়নি তেমন, আরও 3টি পর্ব পাওয়া যায়, অ্যাসিডেসিয়া, লার্ভাসিয়া, থ্যালিয়াসিয়া। এইগুলো আমরা পরে ক্লাসে পড়ব, পরে এইচএসসি লেভেলে পড়ব। সেফালোকর্ডাটা, সেফালো শব্দের অর্থ হলো মাথা। এদের একটা বৈশিষ্ট্যপূর্ণ মাথা থাকে, মাথাটা বড়, এই জন্য সেফালো নামটা চলে আসছে। আর হলো ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কেন বলা হচ্ছে এটা আমরা বলে আসছিলাম। ভার্টিব্রাটা বলার কারণ হলো ভার্টিব্রা থাকে, যেটা তোমার বাংলার আরেকটা নাম হলো কশেরুকা। কশেরুকা কি? মূলত আমরা যে নটোকর্ড পড়ে আসছিলাম না, নটোকর্ডে আমরা পরবর্তীতে দেখব, নটোকর্ডে আমরা অনেকগুলো সেগমেন্ট দেখতে পারবো। ধরো এটা হলো আমার নটোকর্ড, এটা তোমার একটা সময় ম্যাচিউর হবে, পরবর্তী বয়সে এসে আমরা এরকম অনেকগুলো খণ্ড দেখতে পারবো। এই এক একটা খণ্ড, এদের নাম তোমার হলো ভার্টিব্রা বা কশেরুকা। আর এই খণ্ডগুলো মিলে এই সম্পূর্ণটার নাম চলে আসছে ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম। আমরা জাস্ট এইটুকুই জেনে রাখি, আমাদের এত ডিটেলস দরকার নাই। ভার্টিব্রাটা কি থাকবে? ভার্টিব্রা বা কশেরুকা থাকবে, মেরুদণ্ড তৈরি করবে। এই যে ভার্টিব্রাল কলামটার নামই হলো মেরুদণ্ড। মেরুদণ্ড। এবার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ইউরোকর্ডাটা নিয়ে একটু বলে থাকি। জাস্ট এটা মনে রাখতে হবে, প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র স্নায়ুরজ্জু থাকে, পরবর্তীতে থাকে না। যত বয়স হয় তত আরও এইগুলো হারিয়ে যেতে থাকে, নটোকর্ড থাকে না, সবই হারিয়ে যেতে থাকে। শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড পাওয়া যায়। লার্ভা দশা মানে কি? তোমার হলো একদম জীবনের শুরু দশাটাকে আমরা মানুষের ক্ষেত্রে বলে আসছিলাম, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বলে আসছিলাম ভ্রূণ। এই ভ্রূণ দশাটার আরেকটা নাম কিছু প্রাণীর ক্ষেত্রে লার্ভা দশা। লার্ভা দশা, শুধুমাত্র লার্ভা দশায় এদের দেহে লেজে নটোকর্ড থাকে। এরপর সেফালোকর্ডাটা, সারাটা জীবনে এদের দেহে নটোকর্ডের উপস্থিতি পাওয়া যায়। সারাটা জীবনে নটোকর্ড থাকবে, কিন্তু সেই নটোকর্ড থেকে তোমার ভার্টিব্রা হবে না, একটা ভালো কলাম হবে না, একটা মেরুদণ্ড তৈরি হবে না, দেখতে মাছের মতো। আর এই যে আমি সেফালোকর্ডাটা, সেফালো নামটা বলে আসছিলাম, এই যে দেখো মাথা আছে, মাথাটা তোমার একটু সুগঠিত, একটু অন্যরকম দেখতে, সুন্দর মাথা। এরপরে ভার্টিব্রাটা নামটার মধ্যে আমরা কি কি আছে দেখে আসছিলাম। এবার আমাদের 7টা শ্রেণীতে যে ভাগ করা, এই শ্রেণীগুলোর নাম আমার সাথে পড়বা। কি কি? সাইক্লোস্টোমাথা, কন্ড্রিকথেস, অস্টিকথেস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল আর হলো স্তন্যপায়ী
বাংলা নামগুলো একটু কঠিন আছে, প্রত্যেকটা নামই কঠিন, কিন্তু আমার সাথে পড়তে হবে, মুখস্থ করতে হবে। সাইক্লোস্টোমাথা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। লাস্টে 4টা বাংলা নাম বইতে বলা, আর বাকিগুলো তোমার ইংলিশে বলা আছে। ইংলিশ নামগুলো একবার যদি দেখে আসি, সাইক্লোস্টোমাথা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচরকে বলা হয় অ্যামফিবিয়া, সরীসৃপকে বলা হয় রেপটিলিয়া, পক্ষীগুলোকে বলা হয় অ্যাভেস, আর স্তন্যপায়ীকে বলা হয় ম্যামালিয়া। এই নামগুলো কেন দেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে দেখে আসব। প্রথম শ্রেণী সাইক্লোস্টোমাথা। সাইক্লোস্টোমাথা এদের তোমার লম্বাটে দেহ, নামের মধ্যে বলা নেই, মুখ ছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। সাইক্লোস্টোমাথা, স্টোমাথা শব্দটা অর্থ হলো তোমার ছিদ্র থাকবে, মুখে ছিদ্র থাকবে। আর এই সাইক্লো দিয়ে তোমার বোঝায় হলো গোলাকার। সাইক্লো, সাইকেল দিয়ে মনে রাখতে পারো, সাইকেলের চাকা গোল, গোলাকার। এই যে দেখো এদের মাথা গোলাকার, এই রাউন্ড শেপ। এদের দেহে যুগ্ম আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত থাকে এবং ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। আমাদের এখানে মনে রাখতে হবে কি, সাইক্লোস্টোমাটা গোলাকার মুখ ছিদ্র থাকবে, এটাই তোমার মূল পয়েন্ট, গোলাকার মুখ ছিদ্র থাকবে। এবার আমরা আসল মাছের মধ্যে চলে আসি, কন্ড্রিকথিস, এরপরে আমাদের আছে অস্টিকথিস। কন্ড্রিকথিস, কন্ড্রিক নামটা কন্ড্র থেকে আসছে, কন্ড্র। ইকথিস, ইকথিস শব্দটার অর্থ হলো তোমার আইস। এদের দেহে আইস থাকে, আর এদের দেহটা তৈরি কন্ড্র দিয়ে, কন্ড্রিকথিস কন্ড্র দিয়ে। এই কন্ড্রের বাংলাটা হলো আমাদের তরুণাস্থি। কন্ড্র মানে কি, তরুণাস্থি। জাস্ট এটা লিখে রাখো, বইতে এইভাবে লিখে রাখবা, তরুণাস্থি। কন্ড্র মানে কি, তরুণাস্থি। ইকথিস মানে কি, আইস। দেহ আইস দ্বারা আবৃত এবং দেহ তৈরি কি দিয়ে, কন্ড্র দিয়ে, তরুণাস্থি দিয়ে। তাহলে এবার বৈশিষ্ট্যগুলো আমরা দেখে আসি। দেহের তরুণাস্থিময়, কঙ্কাল তরুণাস্থিময়, যেটা আমি বলে আসছিলাম, তরুণাস্থি দিয়ে তৈরি। মুখ ছিদ্র দেহের অঙ্কীয় দেশে অবস্থিত, সমুদ্রে বসবাস করে নর্মালি। প্ল্যাকয়েড আইস, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা আরো কয়েকটা আইসের কথা বলবো, প্ল্যাকয়েড, এরপরে পড়বো সাইক্লয়েড, টিনয়েড, গ্যানয়েড। আইসগুলো আমরা মনে রাখতে হবে। প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত, মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। কানকো থাকে না, লেজে দুটি ভিন্ন অংশ, ভিন্ন আকৃতির বা হেটেরো সার্কেল। এবার আমরা যদি একটা শার্ক মাছ, এই যে হাঙর মাছ দেখে আসি, এবার একটু মাথাটা দেখো। মাথার চেয়ে আমার মূল বৈশিষ্ট্য হলো এদের তোমার লেজটা, লেজ একটা দেখতে বড়, একটা দেখতে ছোট, দুইটা অংশ, একটা লেজের দুইটা অংশ, একটা বড় একটা ছোট, দেখতে দেখতে সমান না, এই জন্য হেটেরো সার্কেল বলা হচ্ছে। হেটেরো মানে কি, অসমান। আর কি, আর আমাদের মনে রাখতে হবে কানকো থাকে না, এদের সাইডে কোনো আমরা কানকো দেখতে পারবো না, এগুলো তোমার ফুলকা ছিদ্র দেখতে পারবো। একটা শার্কের কথা মনে রাখবা, তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো সহজে মনে রাখতে পারবো। শার্ক তো কখনোই তোমার স্থলে আসে না, সমুদ্রেই থাকে, অর্থাৎ এরা সামুদ্রিক। এদের তোমার কোনো কানকো থাকে না, শার্কের কোনো কানকো পাই না। লেজ তোমার দুটো অংশ দেখতে আলাদা, হেটেরো সার্কেল। আর প্লাকয়েড আইস দ্বারা আবৃত। কি আইস দ্বারা আবৃত? প্লাকয়েড আইস দ্বারা আবৃত। এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। প্লাকয়েড আইস, তরুণাস্থিময় কঙ্কাল, আর হেটেরো সার্কেল লেজ।
এবার অস্টিকথিস, অস্টিকথিসের কথা যেহেতু বলা হচ্ছে, অস্টিকথিস মানে মনে রাখবা আমাদের নর্মাল যে মাছগুলো আমরা নিত্যদিন দেখে থাকি, রুই মাছ, ইলিশ মাছ, এইগুলোই তোমার হলো অস্টিকথিসের মধ্যে পড়ে। তাহলে অস্টিকথিসে আমরা কি কি পাবো? স্বাদু মাছের প্রাণী, পানির মাছ। এখানে এই ছবিটা যদি ইলিশ মাছ হতো আরো ভালো হতো। এখন আমরা যে মাছগুলো খেয়ে থাকি, বাজার থেকে যে মাছগুলো নিয়ে আসি, এগুলো তো সবে সমুদ্র থেকে নিয়ে আসি না, এরা নর্মাল সাধারণ পানিতে থাকে। আমাদের বাংলাদেশের অধিকাংশ পানি তোমার স্বাদু পানি, এই জন্য তোমার অধিকাংশ পানি মাছ বলতে এখানে আমার স্বাদু পানির মাছটাই বোঝানো হচ্ছে। এরপর মুখ ছিদ্র, মুখ ছিদ্র দেহের সম্মুখ প্রান্তে থাকে। আর কি? দেহ সাইক্লয়েড, গ্যানয়েড এবং টিনয়েড নামক আইস দ্বারা আবৃত। সাইক্লয়েড, গ্যানয়েড এবং টিনয়েড, এটা আমার খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে অস্টিকথিস এটা কি আইস দ্বারা আবৃত? সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড। কন্ড্রিকথিস কি আইস দ্বারা আবৃত? প্ল্যাকয়েড। অস্টিকথিস, সাইক্লয়েড, গ্যানয়েড এবং টিনয়েড, ভালো করে মুখস্থ করতে হবে। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। এই ফুলকাগুলো তোমার কানকো দিয়ে ঢাকা থাকে। বাসায় যখন মাছ নিয়ে আসা হয় খাওয়ার জন্য, আমরা মাছ যদি দেখে থাকি, মাছের তোমার দুই পাশে এরকম একটা অংশ বিশেষ পাওয়া যায়, পর্দা বিশেষ, এটা ধরে নিয়ে আসলে এর মধ্যে আমরা ফুলকা পাই। এইটাকে তোমার বলা হচ্ছে, কভারিংটাকে তো বলা হচ্ছে কানকো, আর এর মধ্যে আমরা ফুলকা পাবো। এই ফুলকার মাধ্যমেই তোমার শ্বাসকার্য চালায় থাকে। এদের লেজের দুটি অংশ একই রকম, এই লেজটা একই যেরকম সাইজ, এই লেজটাও একই রকম সাইজ। লেজের দুটো অংশ একই রকম দেখতে, একই রকম মানে হোমো সার্কেল, একই রকম। তাহলে আমরা কি কি পড়লাম অস্টিকথিসে? অস্টিকথিস, অস্টিও ইকথিস, আইস থাকবে। অস্টিও মানে কি তোমার কঙ্কাল, তরুণাস্থি না, অস্থি নির্মিত। এদের আইস কি কি থাকবে? সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড। সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড, এরা অধিকাংশ স্বাদু মাছ, স্বাদু পানির মাছ এবং কানকো থাকবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কি কি পড়লাম? সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড, এই আইস থাকবে, আর দুপাশে কানকো থাকবে, ফুলকা পাওয়া যাবে, স্বাদু পানির মাছ। কি কি উদাহরণ? উদাহরণ হলো আমাদের ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি, নর্মাল বেসিক মাছগুলো যেগুলো আমরা দেখে থাকি। এরপরে হলো উভচর শ্রেণী। আমরা দেখে আসছি যে আমাদের যে পর্বগুলো পড়ে আসলাম, প্রত্যেকটা উপপর্বই তোমার একটা সময় পানির মধ্যে ছিল। এই উপপর্বগুলো আস্তে আস্তে পানি থেকে, আমি যদি এইভাবে একটা ছবি আঁকি, এই যে একটা মাছ ধরো, এই মাছগুলো আদি যে মাছগুলো, সেই মাছগুলো একটা সময় চিন্তা করলো যে আমরা মাটিতে চলে আসবো, মাটিতে আসার চেষ্টা করব। মাটিতে আসার চেষ্টা করতে করতে একটা সময় এরা উভচর পর্বে চলে আসে। মাটিতেও থাকতে পারে, মাটিতে কিছুক্ষণ থাকে, পানিতে কিছুক্ষণ থাকে। এইটা ধরো এরকম একটা ব্যাংক, অনেক ভালো ছবি। এই উভচর প্রাণী আমরা এখন পড়তেছি। এরা একটা সময় দেখবা যে আর শুধু পানিতে থাকবে না, পানিতে থাকতেই চাইবে না, এরা তারপর মাটিতে চলে আসবে, মাটিতে শুয়ে থাকবে। মাটিতে শুয়ে থাকবে। সরীসৃপ পর্ব কথা আমি বলতেছি। এরপরে দেখবা এই পর্বগুলোর একটা ভাগ বেশি উপরে ওঠার চেষ্টা করবে, উপরে উঠতে উঠতে আসমানে চলে যাবে, একদম আকাশে চলে যাবে। এদেরকে আমরা বলবো পাখি।
আর বাকি যে অংশটা যারা তোমার স্থলে অবস্থান করবে এরা তোমার থাকবে হলো স্তন্যপায়ী হিসেবে মানুষ। তোমার শ্রেণীবিন্যাসগুলো এইভাবে সাজানো হয়েছে। আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে যখন আরও পড়বো, যখন আমরা ইভলিউশন নিয়ে একটু পড়াশোনা করব, তখন আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তোমার সব কিছু শুধুমাত্র ওই বানর থেকে মানুষ হয়েছে এমন কথা না, আমরা এইভাবে প্রাণীদের মধ্যে একটা মিল খুঁজে পাবো। তাহলে উভচর দিয়ে শুরু করি। পানি থেকে আমরা এখন স্থলে আসলাম। উভচর উভয় জায়গায় অবস্থান করে, এদের আরেকটা নাম কি? অ্যামফিবিয়া। অ্যামফি মানে উভয়। এদের দেহত্বক আইসবিহীন। আমাদের মাছে আইস ছিল, যেহেতু বাইরে চলে আসছে আর আইসের প্রয়োজন নাই, ত্বক হলেই হবে। এদের ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত। এদের ত্বক অনেক নরম হয়, উপর গ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলোই এদের তোমার প্রোটেকশন দিয়ে থাকে, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে থাকে। শীতল রক্তের প্রাণী, এই কথাটা আমরা এখন যেহেতু দেখতেছি, একটা কথা বলে রাখি, আমরা শীতল রক্তের প্রাণী পাবো। মাছগুলো শীতল রক্তের প্রাণী, উভচর শীতল রক্তের প্রাণী। এরপরে তোমার সরীসৃপ শীতল রক্তের প্রাণী, পাখি এবং তোমার স্তন্যপায়ী এরা তোমার উষ্ণ রক্তের প্রাণী। কেন শীতল কেন উষ্ণ বলা হলো? কারণ পরিবেশের সাথে তাপমাত্রা বাড়ে বা কমে, কমে বাড়ে, এটার উপর নির্ভর করে। শীতল রক্তের প্রাণী কথাটার অর্থ হলো যখন পরিবেশের তাপমাত্রা কম, তখন এর দেহের তাপমাত্রাও কম। বাইরের টেম্পারেচার বেশি, এর টেম্পারেচারটাও বেশি। বাইরের টেম্পারেচার কম, এর টেম্পারেচারটাও কম। বাইরের পরিবেশের সাথে তাপমাত্রা সামঞ্জস্য রাখে, এই জন্য এদেরকে তোমরা বলে শীতল রক্তের প্রাণী, এন্ডোথার্মিক। এই কথাটা লিখে রাখতে পারো, এন্ডোথার্মিক। এবার এরা পানিতে ডিম পারে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়, ব্যাঙাচি দশা দেখা যায়, এটা সহজে মনে রাখতে পারবো। এবার আরেকটা বিষয়, সেটা হলো এদের হাতে নখ থাকে কি থাকে না। কখনো কোনো ব্যাঙকে দেখছো মারামারি করতে আসতে? ব্যাঙরা কি হিংস্র নাকি নিরীহ? ব্যাঙরা তোমার নিরীহ। নিরীহ মানে কি? এদের হাতে কোনো নখ থাকবে না। এদের সামনে 4 পা 3 পা, পিছনে 4 পা, কোনো জায়গায় কোনো নখ থাকে না। এরপর আমরা যে পর্বটা পড়বো সরীসৃপ। সরীসৃপ এরা কি হিংস্র নাকি নিরীহ? সাপ কি হিংস্র না? কুমির কি হিংস্র না? এরা যেহেতু হিংস্র, এদের হাতে তোমার নখ থাকবে, যদিও দেখতে খুব কিউট, কখনো মারবে না, কিন্তু সাপের কথা চিন্তা করো, কুমিরের কথা চিন্তা করো, এদের হাতে নখ থাকবে, এরা হিংস্র। এবার আমরা সরীসৃপের কথা পড়ে আসি। সরীসৃপ তোমার বলা হয় রেপ্টিলিয়া, নাম চলে আসছে রেপ্টো থেকে, রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া, রেপ্টিলিয়া রেপ্টো থেকে চলে আসছে। রেপ্টো মানে হলো ক্রিপ করা, বা তোমার বাংলা যদি আমরা বলি সেটা হলো মাটিতে শুয়ে শুয়ে চলবে, মাটি ঘেঁষে চলো। মাটিতে শুয়ে চলো। এবার বৈশিষ্ট্যগুলো দেখে আসি। বুকে ভর করে চলে, মাটিতে বুকে ভর দিয়ে চলে। রেপ্টো বলা হয় রেপ্টিলিয়া। ত্বক শুষ্ক এবং আইসযুক্ত। এদের পর্বে আমরা আবার আইস খুঁজে পাচ্ছি। এদের আইসটা তোমার মাছের আইসের মতো না, আরো বেশি শক্ত। 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। এরা হিংস্র তাই। উদাহরণ কি? উদাহরণ সাপ দিয়ে মনে রাখবা না, উদাহরণ মনে রাখবা হলো কুমির দিয়ে। উদাহরণ হলো কুমির। কেন সাপ না? সাপে তো আমরা পা পাচ্ছি না, তখন তুমি পরীক্ষার খাতায় ভুল করে আসতে পারো, তখন মাথায় না থাকতে পারে। উদাহরণ কি? কুমির। সরীসৃপে কি পড়তে হবে? নখরযুক্ত আঙুল থাকে, এটা মনে রাখতে হবে। আর দেহ শক্ত, আইসযুক্ত, বুকে ভর দিয়ে চলে। এরপরে আমাদের পক্ষীকুল। যদিও পাখিটা বসে আছে, কিন্তু পাখিরা সাধারণত উড়েই বেড়ায়। পক্ষীকুল, পক্ষী, পাখি কখন আমরা মাটিতে তোমার হেঁটে হেঁটে বেড়াতে দেখি নাই, সাধারণত সবসময় উড়ে বেড়াতেই থাকে।
উড়ে বেড়ানোর জন্য এদের বডি অনেকভাবে মডিফাই হয়েছে। মডিফাইগুলো কেমন হবে? নাম্বার 1, পালকে আবৃত। এরা যাতে ভারসাম্য বজায় রাখতে পারে এদের গায়ে পালক থাকে। নাম্বার 2, দুটি ডানা, দুটি পা, একটি চঞ্চু বা ঠোঁট থাকে। এইটাকে তোমার চঞ্চু বলা হয়। একটা পাখি তোমার মুখে যেটা দিয়ে তোমার হলো ঠোক্কর দেয় এটাকে তোমার চঞ্চু বলা হচ্ছে। আমাদের ঠোঁটগুলো মাস্কুলার বা মাসেলের মতো, এদের ঠোঁটগুলো তোমার শক্ত। আমাদের ঠোঁটগুলো নরম, এদের ঠোঁটগুলো শক্ত। দুটি ডানা, দুটি পা, একটি চঞ্চু থাকে। এদের হাতের বদলে দুটি ডানা চলে আসে, দুটো পা ছিল, পা আছে এখনো, আর চঞ্চু থাকে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, সহজে উঠতে পারে। এখন যখন এই পাখিটা তোমার উপরে উঠতে থাকবে, উপরে ওড়ার সময় ভারসাম্য বজায় রাখতে, যাতে হঠাৎ করে নিচে না পড়ে যায়। যখন তোমার নিঃশ্বাস প্রশ্বাস নিবে, নিঃশ্বাস ছাড়বে, প্রশ্বাস নিবে, তখন তোমার যাতে হঠাৎ করে নিচে না পড়ে যায়, তাই এদের দেহে আরো একটা বায়ুথলি থাকে। একটা লাংস, একটা হলো তোমার অন্য একটা বায়ুথলি থাকে। আর এদের গায়ে তো পালক আছেই। এদের কথা আমি আগে বলে আসছিলাম, উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ রক্তের প্রাণী মানে কি? উষ্ণ রক্তের প্রাণী কথাটা অর্থ হলো, নাম্বার 1, বাইরের তাপমাত্রা। যদি আমি এখানে একটা পাখির ছবি আঁকাই, নাম্বার 1 সেটা হলো বাইরের তাপমাত্রা যদি তোমার বেশি থাকে, ভিতরের তাপমাত্রা কমায় নিয়ে আসবে বা নর্মাল থাকবে। বাইরের তাপমাত্রা যদি আবার কম হয়ে যায় শীতের সময়, ভিতরের তাপমাত্রা তোমার একই থাকবে, তাপমাত্রার পরিবর্তন হবে না। তাপমাত্রা পরিবর্তন যাতে না হয় সেই চেষ্টা করে থাকে। একটু যদি পরিবর্তন হয়, আমাদের জ্বরের কথা চিন্তা করো, যদি তাপমাত্রা একটু বেড়ে যায় আমাদের জ্বরের কি অবস্থা হয়, আমরা কি কাহিল হয়ে পড়ি। এরা তাপমাত্রা বজায় রাখে। কেন রাখে? উষ্ণ রক্তের প্রাণী কেন বলা হচ্ছে, কেন এই কাজটা করে? এই উষ্ণ রক্ত থাকার ফলে এরা আরো অনেক বেশি কাজ করতে পারে, যেটা একটা সাপ, একটা মাছ করতে পারতো না। এরা তার চেয়ে বহু বহু গুণে বেশি কাজ করতে পারে। সারাক্ষণ উঠতে পারে, আমরা সারাক্ষণ দৌড়তে পারি। হাড় শক্ত, হালকা এবং ফাঁপা। এটা তো আমার বলা লাগবে না, হাড় শক্ত, ফাঁপা এবং হালকা থাকে, এটা আমরা জানি। তাহলে এখানে কি কি মনে রাখতে হবে? শুধুমাত্র একটা পাখির কথা চিন্তা করবা, এই একটা পাখির কথা চিন্তা করবা, আর বাকি সব বৈশিষ্ট্য লিখে রাখবা। উষ্ণ রক্তের প্রাণী। এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, স্তন্যপায়ী ম্যামালিয়া। ম্যামা স্তন্যপায়ী, শিশুরা মায়ের বুকের দুধ খায়, এইভাবে নামটা চলে আসছে। ম্যামালিয়া দিয়ে তুমি মা দিয়ে মনে রাখতে পারো। শিশুরা মাতৃদুগ্ধ পান করে। এবার স্তন্যপায়ী কথা যেহেতু চলে আসছে, নিজের কথা চিন্তা করবা, নিজে কি কি করতে পারো, কি কি করতে না পারো সেইগুলো। নাম্বার 1, আমাদের গায়ে লোম থাকে, দেহ লোমে আবৃত। তারপরে তোমার স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে থাকে। কিছু ব্যতিক্রম আছে, প্ল্যাটিপাস, এটা ব্যতিক্রমটা দেখে রাখবা। উষ্ণ রক্তের প্রাণী, আমাদের জ্বরের কথা চিন্তা করবা। যখন তাপমাত্রা একটু বেড়ে যায় আমাদের জ্বর চলে আসে, আমাদের টেম্পারেচার সবসময় নর্মাল রাখার চেষ্টা করা হয়, যেটা তোমার 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.6 ফারেনহাইট। আর কি, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। নিজের দাঁত নিজে দেখবা, আমাদের চোয়ালে 4 ধরনের দাঁত থাকে, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই 4 ধরনের দাঁত পাওয়া যায়, সবগুলো দেখতে একই রকম না। শিশুরা মাতৃদুগ্ধ পান করে থাকে। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমাদের হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ দিয়ে তৈরি, 4টা প্রকোষ্ঠ পাওয়া যায়। আমরা হার্ট নিয়ে যখন পড়াশোনা করব তখন আরো ভালো করে জানতে পারবো। ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি বিদ্যমান। তুমি দৌড়ালে তোমার ঘাম বের হয় না, এই যে তুমি দৌড়াচ্ছ ঘাম বের হচ্ছে, গ্রন্থি পাওয়া যায়। এইভাবে সহজে মনে রাখতে পারবা। নিজের কথা মনে করবা, বৈশিষ্ট্য লিখবা, অনেক সহজে মনে রাখতে পারবা। এর মাথায় চুল কম কেন? যাই হোক, আমরা স্তন্যপায়ী পড়লাম, এর আগে অনেকগুলো পর্বের কথা বললাম। এই পর্বগুলো পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেইগুলো আমরা কেন পড়তেছি সেটা আমরা মনে রাখতে হবে।
নাম্বার 1, শ্রেণীবিন্যাসটা আমরা খুব বিজ্ঞানসম্মতভাবে সহজে অল্প সময় অল্প পরিশ্রমে মনে রাখার জন্য কাজ করে থাকি। সহজে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়, এই 3টা ওয়ার্ড খেয়াল রাখতে হবে। সহজে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়, যাতে আমাদের সম্পূর্ণ প্রাণী জগতে বুঝতে পারি, এই জন্য আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন। নতুন প্রাণী শনাক্ত করতে শ্রেণীবিন্যাস প্রয়োজন। পারস্পরিক সম্পর্ক এবং এদের মধ্যে কি কি সম্পর্ক থাকে সেগুলো বুঝতে আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন। যে পরিবর্তন ঘটেছে সেটা বুঝতে শ্রেণীবিন্যাস প্রয়োজন। এটা আমি উদাহরণ বললাম যে মাছ থেকে তোমার মানুষ হলো, তোমার হলো পানি থেকে তোমার হলো স্থলে চলে আসলো, সেটার কথা। শ্রেণীর প্রাণীর মধ্যে তোমার মিল অমিল পাওয়া যায়। আমাদের মূল পয়েন্ট হলো এই যে স্বল্প পরিশ্রমে অল্প সময় এবং সহজে সম্পূর্ণ প্রাণী জগৎকে মনে রাখার জন্য আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন। এই ছিল আমার আজকের ক্লাস। এবং এই চ্যাপ্টারে শেষে আমাদের কি কি মনে রাখতে হবে আবার একটু মনে করিয়ে দিই। প্রত্যেকটা পর্বের নামগুলো কিভাবে হলো এবং এদের নাম থেকে মূল বৈশিষ্ট্য, এরপর আমাদের উদাহরণ, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। মনে রাখবা, নোট করবা, রিভিশন দিবা এবং বারবার রিভাইজ দিতে থাকবা। আশা করি এইভাবে তুমি এই পড়াগুলো খুব ভালো করে মনে রাখতে পারো। আজকে এই পর্যন্তই রাখছি। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।